বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো, বাসাতেই আছো এবং সুস্থ আছো। পরিবার পরিজনদেরকে নিয়ে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিয়মিত আমাদের দৌলতপুর কলেজ দিবানৈশতে যে ক্লাসগুলো হচ্ছে, পাঠদান কার্যক্রমগুলো চলছে, সেটা নিয়মিত তোমরা দেখছো এবং বাসায় বসেই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকে আমি যে আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আসলাম। আমি নুসরাত জেরিন, প্রভাষক, দর্শন বিভাগ, দৌলতপুর কলেজ দিবানৈশ। আমি আজকে যে ক্লাসটি তোমাদের করাবো, এটাও একটি নতুন সৃজনশীল প্রশ্নোত্তরকে সঙ্গে নিয়ে শ্রেণীকরণের চ্যাপ্টারটা যে কমপ্লিট হলো, তো তার থেকে যে ব্যবহারিক কাজগুলো বের হয়ে আসছে অনেকগুলা, যেটা তোমাদের পরীক্ষায় আসবে, যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে এবং এগুলো কিন্তু তোমাদের কিভাবে প্রশ্নগুলো হয় এবং কিভাবে হলে তোমরা উত্তর দিতে সুবিধা হয়, মূলত এগুলোকে নিয়েই কিন্তু এই যে সৃজনশীল ক্লাসগুলো আমি করাচ্ছি। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আসো ক্লাস করি। আমি একটি ব্ল্যাকবোর্ডে একটি উদ্দীপক লিখেছি। আসো উদ্দীপক কি একটু দেখি। দৃশ্যকল্প 1। রহিমার মা বলল, পড়ার টেবিলের প্রথম তাকে পাঠ্য বই, দ্বিতীয় তাকে গল্পের বই, তৃতীয় তাকে খাতা সাজিয়ে রাখবে। রহিমার মা সেটাই বলল। দৃশ্যকল্প 2। শ্যামলী বলল, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ ও অন্যান্য বস্তুরাজি তার নিজস্ব নিয়ম অনুযায়ী বিন্যস্ত হয়। এটাই ছিল আজকে আমাদের উদ্দীপক। তো এই উদ্দীপকটা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন, অনেক সময় দেখা যায় তোমরা একই ধরনের প্রশ্ন আসে ঠিকই, তোমাদের পড়া আছে কিন্তু তোমরা প্রশ্নটা বুঝতে পারো না, না পড়ার কারণে কিন্তু উত্তর দিতে অনেক কঠিন হয়ে যায় তোমাদের কাছে। কিন্তু আসলে প্রশ্নটা কিন্তু খুবই সোজা, উত্তরটাও কিন্তু তোমাদের জানা খুবই সোজা, কিন্তু তার সত্ত্বেও দেখা যায় তোমরা বুঝতে পারছো না কিংবা উত্তর দিতে পারছো না। তো এই জন্যই কিন্তু এই সৃজনশীল কিংবা ব্যবহারিক কাজগুলোর প্র্যাকটিস একটু বেশি করা উচিত, বেশি এগুলো প্রত্যেক বইয়ের ভিতরটা পড়া উচিত। তাহলে কিন্তু সেটা সহজেই তোমাদের কাছে সহজ হয়ে যাবে, পরীক্ষার প্রশ্নগুলো উত্তর দিতেও সহজ হয়। তো আমি যে এই যে একটা উদ্দীপক করলাম, উদ্দীপকটা কিন্তু যথেষ্ট সোজা। যে রহিমার মা বলছে পড়ার টেবিলে বইগুলাকে থাকে সাজাতে ইচ্ছা মতো, যেমন প্রথম তাকে পাঠ্য বই, দ্বিতীয় তাকে গল্পের বই, তৃতীয় তাকে খাতাগুলাকে সাজাতে। এবং দৃশ্যকল্পে 2তে আছে, শ্যামলী বলেছে যে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ এবং অন্যান্য বস্তুরাজি তার নিজস্ব নিয়ম অনুযায়ী বিন্যস্ত, মানে প্রকৃতি নিয়ম অনুযায়ী তাকে মানে সে তার ইচ্ছা অনুযায়ী, নিয়ম অনুযায়ী সুন্দরভাবে বিন্যস্ত হয়ে আছে। এটা তো আসলে ইচ্ছা মতো কেউ করেনি, এটা গড গিফটেড। তো এই দুটো যে পড়লাম, এ থেকে আমরা কিন্তু শ্রেণীকরণের গন্ধ পাই, দুটাইতেই কিন্তু পাই, দুইটা দৃশ্যকল্পে পাই, প্রথম দৃশ্যকল্পে পাই, দ্বিতীয় দৃশ্যকল্পে পাই। তো আসো প্রথমে যখন তাহলে কি ধরনের শ্রেণীকরণটা আসছে এবং এগুলা কিভাবে শ্রেণীকরণটা আসছে এবং তার বর্ণনাটা আমরা দেই। প্রথমে যে প্রশ্নটা হয়, শ্রেণীকরণ কি? শ্রেণীকরণটা কি? শ্রেণীকরণ কি সেটা গত কয়েকটি ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বলেছি। শ্রেণীকরণটা হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদের সজ্জিত বা বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়া। এক কথাতে শ্রেণীকরণ এটাই। এর আগে কয়েকটা ক্লাসে শ্রেণীকরণ কি সে সম্পর্কে আমি বিশদ ধারণা দিয়েছি, যে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বস্তু বা কোনো বস্তু বা ঘটনাকে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদের বিন্যস্ত করার বা সুসজ্জিত করার একটা মানসিক প্রক্রিয়াকে শ্রেণীকরণ বলা হয়। তাহলে শ্রেণীকরণটা কি চলে গেল, শ্রেণীকরণটা কি এক কথাতেই আমরা বললাম, এর আগে ক্লাসগুলোতে বলেছি। এবার আসছে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি, তোমরা প্রত্যেকটা উদ্দীপকটি খাতায় লিখবে এবং প্রশ্নটিও তুলে নেবে। বৃহত্তম বা পরতম জাতির শ্রেণীকরণ করা যায় না কেন? বৃহত্তম বা পরতম জাতির শ্রেণীকরণ করা যায় না কেন? বৃহত্তম এবং পরতম জাতিটা কি, এই সম্পর্কে আমি এর আগেও বর্ণনা করেছি। তোমাদের মনে আছে কি না আমি ঠিক জানি না।
তারপরেও আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে বৃহত্তম বা পরতম জাতিটা কি এবং কেন হয়। পরতম জাতি হচ্ছে সর্বোচ্চ জাতি। পরতম জাতি বলতে সর্বোচ্চ জাতিকে বোঝানো হয়েছে। শ্রেণীকরণের ক্ষেত্রে ক্ষুদ্রতম জাতি থেকে, কালকে যেমন আমি প্রাকৃতিক শ্রেণীকরণ পড়াই তখন তোমাদেরকে বলেছি যে শ্রেণীকরণের ক্ষেত্রে কিন্তু ক্ষুদ্রতম জাতি থেকে ঊর্ধ্বমুখী গমন করে, মানে ক্ষুদ্রতম জাতি থেকে বিন্যস্ত হতে হতে আমরা বড়তম জাতিতে অন্তর্ভুক্ত হয়। তো এই ক্ষুদ্রতম জাতি থেকে যখন বিন্যস্ত প্রক্রিয়া শুরু হয়, ক্ষুদ্রতম জাতিকে এই বৃহত্তর জাতিতে শ্রেণীতে আমরা গমন করানো হয়, অর্থাৎ কম ব্যাপক থেকে বেশি ব্যাপকের দিকে কিন্তু ধাবিত হয়, কম ব্যাপক থেকে বেশি ব্যাপক দিকে ধাবিত হয়। এবং পরতম জাতির প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে এটি এমন, এর চেয়ে বৃহত্তর কোনো জাতি নাই। তো দেখা যায় ছোট জাতি ছোট শ্রেণী থেকে বিন্যস্ত করতে করতে আমরা যখন কম ব্যাপক থেকে বেশি ব্যাপকের দিকে ধাবিত হই, তো একদম বেশি ব্যাপক মানে বেশি ব্যাপকের জাতিতে যে যখন আমরা থেমে যাই, তখন দেখা যায় এর থেকে আর বড় কোনো জাতি নাই, ওখানেই যে শেষ হয় ঠিক সেটা হবে পরতম জাতি। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ, আমি কালকে বলেছি পরতম জাতি হচ্ছে সর্বোচ্চ বা বৃহত্তম জাতিকে মূলত পরতম জাতি বলা হয়। এবং পরতম জাতির শ্রেণীকরণের ক্ষেত্রে ক্ষুদ্রতম জাতি থেকে ক্রমান্বয়ে বৃহত্তম শ্রেণীতে গমন করার একটা প্রক্রিয়া চলমানই থাকে। এবং যখন বৃহত্তম জাতির চলমান এই প্রক্রিয়াটা বৃহত্তম জাতিতে যে থামে, তখন কিন্তু আর কোনো জাতি থাকে না, সেটাই হচ্ছে পরতম জাতি। তো এই যে বৃহত্তম পরতম জাতি শ্রেণীকরণ করা যায় না, কারণ এই বৃহত্তম জাতিতে যে যখন থামে তখন আর তাকে শ্রেণীকরণ করা যায় না। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ, সোজা কথা আমি তোমাদেরকে সহজ এবং সাবলীলভাবে যে বিষয়টাকে সহজ সাবলীলভাবে তোমাদের বোঝার জন্য বলি, সেটাকে অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তাহলে পরতম জাতির কি, ক্ষুদ্রতম জাতি থেকে বৃহত্তম জাতিতে যাওয়ার যে গমন প্রক্রিয়া চলছে কিংবা চলে, শ্রেণীকরণ করা হয় ক্ষুদ্রতম জাতি থেকে বৃহত্তম জাতিতে। এই যে কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে গমন করা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে বৃহত্তম জাতির পর আর কোনো জাতি আর থাকে না, সেটাই হচ্ছে পরতম বা বৃহত্তম জাতি, এবং তাকে আর শ্রেণীকরণ করা যায় না। এবার আসছে 3 নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 1 কোন শ্রেণীকরণ নির্দেশ করে? দৃশ্যকল্প 1 কোন শ্রেণীকরণ নির্দেশ করে? তোমরা একটু বোঝার চেষ্টা করো। বিগত যত ক্লাসগুলোতে আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে প্রত্যেকটা শ্রেণীকরণ, তার বৈশিষ্ট্য, তার ব্যাখ্যা, উদাহরণ কিন্তু আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, যাতে যে কোনো ধরনের সৃজনশীলে যে কোনো ধরনের উদাহরণ তোমাদের সামনে আসলেই তোমাদের আর কোনো সমস্যা না থাকে। একটু খেয়াল করো, দৃশ্যকল্পে 1 বোঝানো হয়েছে রহিমার মা বলল পড়ার টেবিলের প্রথম তাকে পাঠ্য বই, দ্বিতীয় তাকে গল্পের বই, তৃতীয় তাকে খাতা সাজিয়ে রাখবে। এটা আসলে কোন ধরনের শ্রেণীকরণ হয়? 3 নম্বর প্রশ্নটা কিন্তু ঠিক একই ধরনের, এই উদ্দীপক থেকে 3 নম্বরটা প্রশ্নটা কিন্তু ঠিক একই ধরনের ইয়েটা তোমাকে ইঙ্গিত করে। কি ইঙ্গিত করে? কোন ধরনের শ্রেণীকরণকে এখানে নির্দেশ করে? দৃশ্যকল্পের 1 কোন শ্রেণীকরণ নির্দেশ করে? কোন ধরনের শ্রেণীকরণ নির্দেশ করে? এটা খুব সহজেই তো বোঝানো যায়। মানুষ সৃষ্ট যে শ্রেণীকরণটা, আমরা যেটা বাহ্যিক এবং অমৌলিক, আমি বলেছি যে মৌলিক অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে যে সুসজ্জিত বা বিন্যস্ত করা মানসিক প্রক্রিয়া যখন হয় প্রাকৃতিক শ্রেণীকরণ, যখন বাহ্যিক বা অমৌলিক ঘটনাগুলোকে নিয়ে সুসজ্জিত বিন্যস্ত করা হয়, তখন হয় সেটা কি শ্রেণীকরণ? সেটা হয়ে যায় কৃত্রিম শ্রেণীকরণ। তাহলে আমরা যখন নিজেদের প্রয়োজনে বাহ্যিকভাবে এই যে সাজানো হচ্ছে, এটা তাহলে কোন শ্রেণীকরণের আওতায় আসে? নিশ্চয়ই কৃত্রিম শ্রেণীকরণ নির্দেশ করে। তাহলে এটা বুঝতে মনে হয় তোমাদের আর কোনো কষ্টই থাকে না। শ্রেণীকরণ ক্ষেত্রে বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্যকে মূলত ভিত্তি হিসেবে দেখা হয়। সাদৃশ্য বৈসাদৃশ্য ভিত্তি অনুসারে করে মৌলিক অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে কিন্তু শ্রেণীকরণ করা হয়ে থাকে। সেখানে অমৌলিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে যে শ্রেণীকরণ করা হয় তাকেই কৃত্রিম শ্রেণীকরণ বলে। সেটা এখনই বললাম। কৃত্রিম শ্রেণীকরণ কিছুটা মন গড়া, অবশ্যই মন গড়া। কারণ কি, তোমার যখন মনে চাইছে তুমি টেবিলের এক প্রান্তে তোমার পাঠ্য বই সাজাচ্ছ, যেখানে তোমার মন চাবে সেখানে তুমি খাতাকে রাখবে, যেখানে তোমার
ইচ্ছা হবে জ্যামিতি বক্সের একটা শাড়িকে তুমি রাখবে, যেখানে তোমার মন চাইবে ঠিক তখন তুমি গল্পের বইগুলোকে সেখানেই রাখবে। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? কৃত্রিম সমীকরণ অবশ্যই বাহ্যিক এবং অমৌলিক, এবং তার সেই অমৌলিক বাহ্যিক ইসের উপর বাহ্যিক সুসজ্জিতকরণের মানুষের প্রক্রিয়াটাই মূলত কৃত্রিম শ্রেণীকরণ। এটা খুব সহজে বোঝা যায়। তো এটা তবে যেহেতু বিশেষ ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য কিন্তু কৃত্রিম শ্রেণীকরণ করা হয়ে থাকে। বিশেষ প্রয়োজন মেটানোর জন্য এই জাতীয় শ্রেণীকরণ খুবই উপযোগী। কৃত্রিম শ্রেণীকরণ কোনো বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা যায় না, এখানে তো কোনো বৈজ্ঞানিক নিয়ম আসে না, এটার ভিতরে কোনো বৈজ্ঞানিক ধারণা কিংবা কোনো কিছু আসছে না, কোনো বৈজ্ঞানিক চিন্তাভাবনাও আসে না, এটা থেকে কোনো কিছু আবিষ্কৃত হয় না। প্রাকৃতিক শ্রেণীকরণের মাধ্যমে যেমন কোনো কিছু আবিষ্কৃত হয়, কোনো কিছু আবিষ্কার চিন্তাভাবনাগুলোকে নিয়ে কোনো কিছু তৈরি করা যায়, ভাবা যায়, তো হয়, কিন্তু একটা মৌলিকতা থাকে। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণ বরাবরই কৃত্রিম শ্রেণীকরণ এগুলো কিছু থাকেই না, এটা বাহ্যিক এবং মানুষ তার ব্যবহারিক প্রয়োজনই মিটিয়ে থাকে। তো সেহেতু এটার ভিতরে কোনো বৈজ্ঞানিক আলোচনা কিংবা বৈজ্ঞানিক চিন্তাভাবনা থাকে না। এক কথাতেই এটা হয়ে যায় কৃত্রিম শ্রেণীকরণের যে বৈশিষ্ট্য সেটাই তোমরা খাতায় তুলে দিলে। তোমাদেরকে বুঝতে হবে যে কোন প্রশ্নটা কী ধরনের উত্তর চাইছে। তোমাদের জানা আছে যে কৃত্রিম শ্রেণীকরণ কাকে বলে, তার বৈশিষ্ট্য অনেকেই জানো, কিন্তু তোমরা যখন এইটা পড়বে না, অনেক সময় না বোঝার কারণে তোমরা ভুল উত্তর লিখে আসো কিংবা তোমরা বুঝতে করতে পারো না। খেয়াল করে দেখলে কিন্তু সঠিক উত্তরটা কাছাকাছি চলে আসে, এবং তখনই বোঝা যায় যে এটা একটা বাহ্যিক পড়ার টেবিলের প্রথম তাকে যে পাঠ্য বইটির এগুলো তোমাদের বাহ্যিক এবং অমৌলিক, তোমাদের প্রয়োজনটা মেটাচ্ছে। তোমরা তোমাদের মানসিকভাবে ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে শ্রেণীকরণটা করতে পারছো। তো তাহলে সেটা কি হয়? অবশ্যই কৃত্রিম শ্রেণীকরণ, এবং তার ভিতর কোনো বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রয়োজনও পড়ে না এবং আসেও না। তো গেল কৃত্রিম শ্রেণীকরণ কাকে বলে এবং কৃত্রিম শ্রেণীকরণের বৈশিষ্ট্যগুলো কেমন হয়। এবার আসছে 4 নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 1 ও 2 এর পার্থক্য নিরূপণ করো। দৃশ্যকল্প 1 ও 2 এর পার্থক্য। আচ্ছা, এবার আসি আমি দৃশ্যকল্প 2টা তোমাদের একটু বুঝাই। শ্যামলী বলল প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ ও অন্যান্য বস্তুরাজি তার নিজস্ব নিয়ম অনুযায়ী বিন্যস্ত হয়। আমি এক নম্বর দৃশ্যকল্পটা পড়ে কিন্তু তোমাদেরকে বোঝালাম যে 1 নম্বর দৃশ্যকল্পটা তোমাদেরকে কোনটা ইঙ্গিত করে। দৃশ্যকল্প 2 যে তোমাদেরকে এটাও বোঝা উচিত এটা কোন জিনিসটাকে ইঙ্গিত করছে, যেমন প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং বস্তুরাজি। ইচ্ছা করলে কি আমি একটা গাছকে যেখানে সেখানে উৎপাদন করাতে পারি? ইচ্ছা করলে কি উদ্ভিদ জগতের যে কোনো কিছুকে একজন মানুষের পক্ষে মানে চিরতরে শেষ করে দিয়ে নতুন করে কিছু করা সম্ভব না। যেটা প্রাকৃতিক, মৌলিক এবং যার ভিতর অপরিহার্য গুণগুলো বৈশিষ্ট্য থাকে সেটা কি শ্রেণীকরণ হয়? সেটা সৃষ্টিকর্তা থেকে প্রদত্ত। তাহলে সেটা কি হয়? অবশ্যই প্রাকৃতিক শ্রেণীকরণ। তাহলে নিশ্চয়ই এবার তোমরা বিষয়টা বুঝতে, যেখানে প্রকৃতি প্রদত্ত কথাটাই আসছে সেখানে সেটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ হবে, এটা বুঝতে নিশ্চয়ই তোমাদের আর এই বাকি থাকে না। এবং এই ধরনের যদি কখনো এই ধরনের কোনো সৃজনশীল আসে, তোমাদের কিন্তু বুঝতে বাকি থাকবে না যে এটা আসলে কোন বিষয়টাকে আমাদেরকে ইঙ্গিত করে, এবং উত্তর দিতে তোমাদের একদম কষ্ট হবে না। সেভাবেই কিন্তু আমি উদ্দীপকটা আজকে করেছি। তাহলে দৃশ্যকল্প 1 ও 2 এর পার্থক্য নিরূপণ করো। প্রাকৃতিক শ্রেণীকরণ, কৃত্রিম শ্রেণীকরণে যে মৌলিক কিছু পার্থক্য আছে, এবার তোমার খাতায় সেই মৌলিক পার্থক্যগুলো তুলে ধরবে। আমি পার্থক্যগুলো আরও একবার বর্ণনা করি, যদিও আমি পার্থক্যটা এর আগের ক্লাসগুলোতেও পড়িয়েছি। প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমি এর সম্পর্কে বিশদ এবং বর্ণনা করেছি বিগত সমস্ত ক্লাসগুলোতে শ্রেণীকরণ সম্পর্কে। কিন্তু যখন প্রশ্ন আসে আমি আগে বলেছি তোমরা কিন্তু গুলিয়ে ফেলো এবং ভুল করে অন্য উত্তর দিয়ে চলে আসো। এই সমস্যাগুলো না হয় তার জন্যই কিন্তু এই ব্যবহারিক কাজগুলো তোমাদেরকে করানো। তো আসো আমি পার্থক্যটা আরও একবার বলি। মৌলিক প্রাকৃতিক শ্রেণীকরণটা কী, প্রথমে সেটাই আসি। সংজ্ঞা দিয়ে প্রথমে পার্থক্য নিরূপণ করি। মৌলিক অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে যে সুসজ্জিত বিন্যস্ত করা মানসিক প্রক্রিয়াটাই হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ। মৌলিক, অমৌলিক, অপরিহার্য নয়, ব্যবহারিক প্রয়োজন এবং বাহ্যিক প্রয়োজন মেটানোর জন্য যে শ্রেণীকরণটা করা হয় সেটাই হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। গেল একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্যটা
প্রাকৃতিক স্থানীকরণের উদ্দেশ্য সার্বজনীন। সার্বজনীন কথাটার অর্থটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। বস্তু বা বিষয় সম্পর্কে সার্বিক বা সাধারণ জ্ঞান লাভ। বস্তু বা বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান লাভ করার উদ্দেশ্যে এই জাতীয় শ্রেণীকরণ করা হয়। প্রাকৃতিক শ্রেণীকরণ সার্বজনীন বস্তু বা বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান লাভটাই কিন্তু মূলত তার একটি উদ্দেশ্যের পরে। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণের উদ্দেশ্য বিশেষ ব্যক্তির বিশেষ ব্যবহারিক প্রয়োজন মেটানো। ব্যক্তির ব্যবহারিক বিশেষ প্রয়োজন মেটানো ছাড়াই কিন্তু এই শ্রেণীকরণ আর শ্রেণীকরণ প্রক্রিয়াটা কিন্তু খুব একটা মানে সার্বজনীন হয় না। এজন্যই কিন্তু এটা কৃত্রিম শ্রেণীকরণ, মানে যেটা এক কথাতে যেটা মানুষ যেটাকে তৈরি করেছে। তো প্রাকৃতিক শ্রেণীকরণের এই যে একটা মূলত একটা খুব সুন্দর একটা পার্থক্য কিন্তু আমি তোমাদের বললাম। প্রাকৃতিক শ্রেণীকরণ উদ্দেশ্য সার্বজনীন বস্তু বা ব্যক্তি বা বস্তুর সার্বিক প্রয়োজন মেটানোর জন্যই কিন্তু হয় প্রাকৃতিক শ্রেণীকরণ, কিন্তু কৃত্রিম শ্রেণীকরণ ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য তাগিদেই কিন্তু তৈরি করা হয়ে থাকে। প্রাকৃতিক শ্রেণীকরণ সাদৃশ্য বৈশিষ্ট্যগুলো প্রকৃতি প্রদত্ত, এ কারণে ব্যক্তি এগুলো ইচ্ছামতো পরিবর্তন করতে পারে না। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো কৃত্রিম হয়ে থাকে এবং তাই প্রয়োজন অনুযায়ী এগুলো পরিবর্তন করা হয়। প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো আসে সেটা তো সবসময় আমি বলেছি যে প্রাকৃতিকভাবে গড গিফটেড যে জিনিস, ইচ্ছা করলে আমরা মানুষরা সেটা বৈজ্ঞানিকভাবে তাকে তার সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি, কিছু করতে পারি। তাকে বিন্যস্তকরণ এত সোজা নয়। সৃষ্টিকর্তা যেভাবে যে জিনিসটাকে পৃথিবীতে পাঠিয়েছে সেই জিনিসটার বিন্যাস প্রক্রিয়া কিন্তু এতটা সোজা হয় না। তো প্রাকৃতিক শ্রেণীকরণের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এটাই যে প্রাকৃতিক শ্রেণীকরণে এটা প্রাকৃতিকভাবে তৈরি, তাই এটা সহজে পরিবর্তন হয় না। কিন্তু বাহ্যিক প্রয়োজন মেটানোর জন্য আমরা যে কৃত্রিম শ্রেণীকরণ করে থাকি সেটা সহজেই পরিবর্তনযোগ্য এবং পরিবর্তনশীল। তাকে আমরা যেখানে মানুষের প্রয়োজন যেহেতু সেই শ্রেণীকরণটা তৈরি করে শ্রেণীতে সাজায় সেই প্রয়োজনটাকে মেটানোর জন্য তার শ্রেণীকরণটা করা হয়। তো সেহেতু সেটা কিন্তু ইচ্ছামতো পরিবর্তনশীল। এবার শ্রেণীকরণের ক্ষেত্রে সংযুক্তিকরণ বিযুক্তিকরণ কিন্তু অবশ্যই থাকবে। সে প্রাকৃতিক শ্রেণীকরণের বিযুক্তিকরণ অবশ্যই আছে, কিন্তু বিযুক্তিকরণ অন্তর্ভুক্ত করা হয় প্রাকৃতিক শ্রেণীকরণ বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্পর্কিত। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার তেমন কোনো সম্পর্ক নেই, কিছুটা লৌকিক। যেটা আমি কিছুক্ষণ এই বৈজ্ঞানিক ব্যাখ্যার বিষয়ে কথাটা বললাম, সেহেতু একটা বিষয়কে তোমরা আরও একবার মনোযোগের সঙ্গে শোনো। প্রাকৃতিক শ্রেণীকরণ সংযুক্তিকরণ ও বিযুক্তিকরণ অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার তেমন কোনো সম্পর্ক নেই, তাই কৃত্রিম শ্রেণীকরণের লৌকিক শ্রেণীকরণ বলা হয়ে থাকে। তো বুঝতে তো পারলেই যে যেখানে প্রাকৃতিকরণের সংযুক্ত বিযুক্তিকরণ অন্তর্ভুক্ত করা হয়, কৃত্রিম শ্রেণীকরণের ক্ষেত্রে কিন্তু এই অন্তর্ভুক্তি প্রক্রিয়া চলমান নয়। তো সেহেতু এটা একটা লৌকিক শ্রেণীকরণ বলা হয়ে থাকে। তো আজকে আমরা কৃত্রিম শ্রেণীকরণ প্রাকৃতিক শ্রেণীকরণের যে পার্থক্যটাও তোমাদেরকে দেখালাম, এবং এই 4টা প্রশ্ন তোমরা প্রত্যেকে খাতায় লিখে নেবে উদ্দীপক সহ, এবং এভাবে যখনই প্রশ্ন আসবে তোমরা ঘাবড়ে না যেয়ে তার উত্তরগুলো সঠিকভাবে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে যে প্রশ্নটি এভাবে আসছে তাহলে এর উত্তরটা এরকমই আসবে। এবং দেখা যায় অবশ্য নাম বদলেও উদ্দীপক আসে, নাম বদলে যেতে পারে, তার কাঠামোটা বদলে যেতে পারে, কিন্তু মূল ইয়েটা কিন্তু থিমটা কিন্তু একই রকম থাকে। এখানে পড়ার টেবিলের সঙ্গে তুলনা করে অন্য কোনো জিনিসের সঙ্গে তুলনা করতে পারে, কিন্তু আসল যে বস্তুনিষ্ঠ যে ব্যাপারটা সেটা কিন্তু একই থাকে। এটা বুঝতে হবে তোমাদের। তাহলে এই যে 4টা শ্রেণীকরণ, 4টা প্রশ্নকে তোমরা লিখে নেবে এবং এই উদ্দীপকটাও খাতায় লিখে নিয়ে আজকে যে বিষয়টা বললাম মনোযোগের সঙ্গে বাসায় আরও কয়েকবার পড়বে। তো আজকে এ পর্যন্তই। সামনের দিন আরও নতুন ক্লাস নিয়ে আসবো। আশা করি বাসায় থাকবে, ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। ধন্যবাদ।